ষোড়শ শতকের বাংলা সাহিত্যে এমন এক অনবদ্য সৃষ্টি আছে যেখানে শুধু কলমের আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে এক প্রলয়ঙ্করী ঝড়। চলুন আজ আমরা মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার গভীরে ডুব দিই আর দেখি কিভাবে শব্দ দিয়ে তিনি প্রকৃতির এই রুদ্ররূপকে ফুটিয়ে তুলেছেন। কবিতার জগতে ঢোকার আগে এই ছবিটার দিকে একবার তাকানো যাক। এটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা আবহ তৈরি করে দিচ্ছে। প্রকৃতির কি ভয়ঙ্কর শক্তি আর তার সামনে মানুষের অসহায়তা, তারই এক দারুণ প্রতিচ্ছবি। এই বিশৃঙ্খলা ছবিটা মাথায় রেখেই আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। কবিতার শুরুটাই কি অদ্ভুত এক অশুভ ইঙ্গিত দিয়ে, তাই না? এই লাইনটা শুধু একবার নয়, দুবার বলা হয়েছে। এই পুনরাবৃত্তির মাধ্যমে কবি যেন এক অবশ্যম্ভাবে ধ্বংসের পূর্বাভাস দিচ্ছেন। এটা শুধু চারপাশ অন্ধকার হয়ে যাওয়ার বর্ণনা নয়, এটা আসলে এক চেপে বসা ভয় আর আতঙ্কের সূচনা। আচ্ছা, তাহলে চলুন ঝড়ের একেবারে শুরুর পর্যায়ে ফিরে যাওয়া যাক। দেখা যাক কবি কিভাবে ধাপে ধাপে শুধু শব্দ ব্যবহার করে আমাদের চোখের সামনে এই ভয়ঙ্কর পরিবেশটাকে গড়ে তুলছেন। এখানে সবচেয়ে জরুরি বিষয় হল ঝড়ের গতিটা। এটা কোনো সাধারণ ঝড় নয় যেটা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। এর আগমন ছিল এতটাই আকস্মিক আর অপ্রতিরোধ্য যে প্রজাদের প্রস্তুতির কোনো সুযোগই দেয়নি। এই লাইনটা দেখুন কি দারুণভাবে সেই গতি ছবিটা তুলে ধরেছে। নিমিষেখে, মানে চোখের পলক ফেলার আগেই পুরো আকাশটা মেঘে ছিয়ে গেল। ভাবুন তো, এই একটা শব্দই আসন্ন ধ্বংসের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। এবার কবিতার লাইনের সঙ্গে এই ছবিটা একটু মিলিয়ে দেখা যাক। এই যে ঘূর্ণায়মান জমাট বাঁধা কালো মেঘ, এটা ঠিক কবির বর্ণনার মতোই এক দমবন্ধ করা পরিবেশ তৈরি করছে। আকাশটা যেন এক বিশাল দানবের মতো করে পুরো রাজ্যটাকে গ্রাস করতে এগিয়ে আসছে। ঝড়ের শুরুটা তো দেখা গেল, এবার চলুন কবিতার সেই অংশে যাওয়া যাক যেখানে ঝড়টা তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে আমাদের সামনে হাজির হয়েছে। একবার কল্পনা করার চেষ্টা করা যাক সেই অন্ধকারের কথা। চারদিকে এত ঘন অন্ধকার যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা কিন্তু শুধু আলোর অভাব নয়, এটা এমন এক অনুভূতি যা মানুষের মনে চরম অসহায়ত্ব আর ভয় তৈরি করে, যেন চেনা জানা পুরো জগৎটাই মুছে গেছে। এটা কিন্তু একটা খুব মজার প্রশ্ন, তাই না? কবিতা তো আসলে পড়ার জিনিস, কিন্তু মুকুন্দ চক্রবর্তী এমন কিছু কৌশল ব্যবহার করেছেন যা দিয়ে আমরা ঝড়টাকে যেন শুনতেও পাই। এই তো এখানেই সেই কৌশলের চাবিকাঠিটা লুকিয়ে আছে। হুড় হুড় দূর দূর, এই শব্দগুলো হলো ধন্যাত্মক শব্দ। মানে এগুলো পড়ার সাথে সাথেই ঝড়ের গর্জন, মেঘের ডাক আর প্রবল বাতাসের শব্দটা যেন আমাদের কানে এসে বাজতে থাকে। কবি এখানে শুধু বর্ণনা করছেন না, তিনি আমাদের একটা শোনার অভিজ্ঞতাও দিচ্ছেন। এতক্ষণ তো প্রকৃতির এই রুদ্ররূপের কথা বলা হলো, কিন্তু এবার নজর ফেরানো যাক সেই মানুষগুলোর দিকে যারা এই মহাপ্রলয়ের শিকার হয়েছিলেন। একটা ঝড় তো শুধু প্রাকৃতিক ঘটনা নয়, যখন সেটা মানুষের জীবনে আছড়ে পড়ে তখন তার প্রভাব হয় অনেক গভীর। চলুন দেখি কলিঙ্গের সাধারণ মানুষ কিভাবে এই বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। এই একটা লাইনে কিন্তু প্রজাদের মানসিক অবস্থাটা একদম পরিষ্কার করে দেয়। তারা এটাকে শুধুমাত্র একটা ঝড় হিসেবে দেখছে না, তারা ভাবছে এটা প্রলয়, মানে পৃথিবীর শেষ দিন উপস্থিত। তাদের মনে যে গভীর বিষাদ বা দুঃখ জন্ম নিয়েছে তা শুধু ঘরবাড়ি হারানোর ভয় থেকে নয়, বরং নিজেদের অস্তিত্বটাই যে সংকটে, সেই ভয় থেকে। কবিতা অনুসারে মানুষের প্রতিক্রিয়াকে আমরা এই তিনটে ধাপে ভাগ করতে পারি। প্রথমে তারা উপলব্ধি করল যে এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা মহাপ্রলয়। এরপরেই তাদের মনে জন্ম নিল গভীর হতাশা। আর সব শেষে প্রাণ বাঁচানোর তাগিদে তারা সব কিছু ছেড়ে পালাতে বাধ্য হল। এবার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন একটু ভাবা যাক, কেন প্রায় ৫০০ বছর পরেও এই কবিতাটা আমাদের এতটা নাড়া দিয়ে যায়। এই কবিতার আসল শক্তিটা হল এর অসাধারণ চিত্রকল্প আর একদম সঠিক শব্দচয়নে। মুকুন্দ চক্রবর্তী এমনভাবে ঝড়টাকে বর্ণনা করেছেন যে মনে হয় ঘটনাটা যেন আমাদের চোখের সামনেই ঘটছে। আর ঠিক এই কারণেই একটা ঐতিহাসিক মুহূর্ত সময়ের গণ্ডি পেরিয়ে এক চিরন্তন শিল্প হয়ে উঠেছে। আর শেষে এই প্রশ্নটা থাকল, ৫০০ বছরের পুরনো একটা ঝড় আজ আমাদের কি শেখায়? এটা কি কেবলই প্রকৃতির অসীম শক্তির কথা বলে, নাকি শিল্পের ক্ষমতার কথা বলে যা সময়কে ধরে রাখতে পারে?
অথবা মানুষের টিকে থাকার সেই অদম্য ইচ্ছার গল্প শোনায়? এই উত্তর খোঁজার ভার আমাদের সবার।